আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীরভাবে ভাবছেন। আজ আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই যা সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতির পুরো মানচিত্র বদলে দিতে পারে। আপনারা জানেন আগামী 25শে ডিসেম্বর তারিখটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বড় ধরনের মাইলফলক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়টি এখন প্রায় চূড়ান্ত। যদিও জনমনে এখনো এক ধরনের সংশয় কাজ করছে যে তিনি কি সত্যি ফিরবেন নাকি শেষ মুহূর্তে কোনো বাধা আসবে। কিন্তু মাঠ পর্যায়ের প্রস্তুতি আর আন্তর্জাতিক মহলের সংকেতগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় এবারের ফেরাটা শুধু একটি প্রত্যাবর্তন নয়, বরং বাংলাদেশের ক্ষমতার মেরুকরণে এক বিশাল বিস্ফোরণ। তারেক রহমানের এই দেশে ফেরা নিয়ে কেন এত আতঙ্ক আর কেনই বা এত গোপনীয়তা, সেটি আমাদের আগে বুঝতে হবে। আমি এর আগেও আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে তারেক রহমানের জীবনের উপর বড় ধরনের ঝুঁকি রয়েছে, বিশেষ করে ইউরোপের একটি দেশের মাধ্যমে বাংলাদেশের একটি উগ্রবাদী গোষ্ঠী তার উপর হামলা চালানোর ষড়যন্ত্র করছে বলে তথ্য রয়েছে। এই অবস্থায় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তার উপর তিনি হয়তো পুরোপুরি ভরসা করতে পারছেন না। আর ঠিক সে কারণেই তার নিরাপত্তার বিষয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মতো বড় শক্তিগুলোর সবুজ সংকেত পাওয়াটা অত্যন্ত জরুরি ছিল। শোনা যাচ্ছে একটি নির্দিষ্ট রাষ্ট্রের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, তারেক রহমান দেশে পা রাখার পর রাজনৈতিক পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেবে। আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন তবে দেখবেন তারেক রহমান দেশে ফিরে আসা মানেই হলো পুরো দেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ একরকম বিএনপির হাতে চলে যাওয়া। এই আশঙ্কা থেকেই দেশের একটি বিশেষ উগ্রবাদী এবং সাম্প্রদায়িক গোষ্ঠী এখন চরম অস্থিরতায় দিন কাটাচ্ছে। তারা কোনোভাবেই চায় না তারেক রহমান বাংলাদেশে এসে রাজনীতির হাল ধরুক, কারণ তিনি ফিরে আসলে তাদের অনেকেরই রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মাধ্যমেই আমরা লক্ষ্য করেছি জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান হঠাৎ লন্ডন সফরে। বিষয়টি বেশ রহস্যজনক এবং কৌতূহলোদ্দীপক। প্রশ্ন হলো, কেন তিনি এই সময়ে লন্ডন গেলেন। জামাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে যে এটি একটি পুনর্নির্ধারিত সফর এবং ব্রিটিশ সরকারের একটি প্রতিনিধি দলের সাথে তার বৈঠক রয়েছে। এরপর তিনি সৌদি আরবে উমরা পালন করতে যাবেন। কিন্তু মজার ব্যাপার হলো, যখন জামায়াতের ইউরোপীয় মুখপাত্রের কাছে এই সফরের উদ্দেশ্য জানতে চাওয়া হয় তখন তিনি সরাসরি কিছু না বলে তিনি জানান একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হবে। এখন আমার প্রশ্ন হলো, যদি এটি সাধারণ একটি সফরই হয়ে থাকে তবে এত গোপনীয়তা আর রহস্যের আড়ালে কেন রাখা হচ্ছে। রাজনৈতিক ময়দানে যখন কোনো কিছু খুব বেশি আড়াল করার চেষ্টা করা হয় তখন বুঝতে হবে ডালের মধ্যে অবশ্যই কিছু একটা কালো আছে। লন্ডনের এই সফর নিয়ে সবচেয়ে বড় গুঞ্জনটি হলো, তারেক রহমানের সাথে কি ডক্টর শফিকুর রহমানের কোনো গোপন বৈঠক হতে যাচ্ছে। জামাত এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না, আবার স্বীকারও করছে না। এই মৌনতা অনেক সময় সম্মতির লক্ষণ হিসাবে ধরা হয়। এখন যদি আসলেও তাদের মধ্যে কোনো বৈঠক হয় তবে আলোচনার টেবিলে প্রধানত কোন বিষয়টি থাকতে পারে। দেখুন, খুব স্বাভাবিকভাবেই বলা যায় সেটি হচ্ছে আগামী নির্বাচন। আপনারা লক্ষ্য করলে দেখবেন এখন দেশের প্রধান শত্রু বা প্রতিপক্ষ হিসাবে বিএনপি এবং জামাত একে অপরকে মুখোমুখি করে দাঁড়িয়ে আছে। আওয়ামী লীগ এখন মাঠের রাজনীতিতে অনুপস্থিত থাকায় এই দুই পুরনো মিত্র এখন চরম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। জামাত এবং তাদের অনুসারী দলগুলো
এখন বিএনপিকে কুৎসিত ভাষায় আক্রমণ করছে। বিএনপিও কোনোভাবে চুপ বসেনি। তারা ১৯৭১ সালের জামাতের বিতর্কিত ভূমিকা এবং যুদ্ধাপরাধের বিষয়গুলো নতুন করে আলোচনায় আনছে। এমনকি খুদ তারেক রহমানের পক্ষ থেকেও দেশের আসল শত্রু চিনে নেয়ার একটি প্রচ্ছন্ন বার্তা দেয়া হচ্ছে। এই দুই দলের মধ্যকার লড়াইয়ের মূলে রয়েছে নির্বাচন এবং ক্ষমতার ভাগাভাগি। এর আগে গত বছরের ডিসেম্বরের দিকে একটি খবর আমরা শুনেছিলাম। সেটি হচ্ছে জামাতের পক্ষ থেকে বিএনপির কাছে একটি বড় দাবি জানানো হয়েছিল। তারা চেয়েছিল বিএনপির জন্য ২০০টি আসন রেখে বাকি ১০০টি আসন জামাত এবং তাদের ছোট দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হোক। কিন্তু তারেক রহমান সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি খুব ভালো করেই জানেন যে বিএনপির বর্তমান যে জনসমর্থন, তাতে তাদের কারোর সাথে আসন ভাগাভাগি করার কোনো প্রয়োজন নেই। এখন জামাত আমির কি আবার সেই পুরনো প্রস্তাব বা নতুন কোনো ফর্মুলা নিয়ে লন্ডনে হাজির হয়েছেন কিনা? তারা কি চাইছেন আসন সমঝোতা করে নির্বাচন করতে, নাকি তারা চাইছেন নির্বাচন পিছিয়ে দিতে? বর্তমানে একটি বিশেষ রাজনৈতিক মহল চায় না যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হোক। তারা নানা অজুহাতে নির্বাচন দীর্ঘায়িত করার চেষ্টা করছে। কখনো বলছে গণভোট লাগবে, কখনো বলছে সংবিধান সংস্কার করতে হবে। আসলে তারা বুঝতে পারছে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করবে। আর এই আতঙ্ক থেকেই তারা দেশে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে তারা এমন একটি গ্রাউন্ড তৈরি করতে চায় যেখানে নির্বাচন আয়োজন করা অসম্ভব হয়ে পড়বে। জামাত এবং তাদের সাথে থাকা যে দলগুলো রয়েছে, তারাও কি একই পথে হাঁটছে? যদি তারেক রহমান আসন সমঝোতায় রাজি না হন, তবে কি জামাত নির্বাচন প্রতিহত করার বা পিছিয়ে দেওয়ার রাজনীতিতে নামবে? আরেকটি বিষয় এখানে ভুলে গেলে চলবে না, সেটি হলো আওয়ামী লীগের ভূমিকা। তারা ইতিমধ্যে হুমকি দিয়ে রেখেছে যে যদি তাদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না দেয়া হয়, তবে তারা সেই নির্বাচন প্রতিহত করবে। এখন ভাবুন তো, আওয়ামী লীগ যদি মাঠ গরম করে আর এদিকে জামাত ও তাদের অনুসারীরা যদি নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়, তবে অন্তর্বর্তীকালীন সরকার কি পারবে তাদের নির্ধারিত সময়ে ভোট নিতে? ডক্টর ইউনূস সাহেবের ওপর এখন বিশাল চাপ। একদিকে আন্তর্জাতিক মহলের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি, অন্যদিকে ভেতরের দলগুলোর এই ক্ষমতার লড়াই। তারেক রহমানের ফেরাটা শুধু বিএনপির নেতাকর্মীদের জন্য আনন্দ সংবাদ নয়, এটি আমি মনে করি পুরো রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি ঘটনা। তিনি যদি ২৫ তারিখে দেশে ফেরেন এবং পরিস্থিতি সামলে নিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যান, তবে বাকি দলগুলোর জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়বে। জামাত আমির হয়তো সেই ঝুঁকিটা আজ করার কারণেই তিনি লন্ডনে দৌড়ঝাঁপ শুরু করেছেন। তারা হয়তো তারেক রহমানকে একটি মধ্যস্থতায় আনতে চায়, কিন্তু তারেক রহমান যে অবস্থানে আছেন সেখান থেকে তিনি পিছু হটবেন বলে মনে হয় না। তিনি জানেন এই মুহূর্তে আপোস করা মানেই হলো আগামী দিনের ক্ষমতার পথকে কণ্টকাকীর্ণ করা। বাংলাদেশের সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে ২৫শে ডিসেম্বরের দিকে। সেদিন কি সত্যি নতুন কোনো ভোরের সূচনা হবে, নাকি রাজনীতির এই জটিল চালবাজিতে পরিস্থিতি আরো ঘোলাটে হবে? আমরা যারা সাধারণ মানুষ, তারা চাই এই অস্থিতিশীলতা কেটে যাক, যেখানে আইনের শাসন থাকবে এবং মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে, সেমন একটি স্থিতিশীল পরিবেশ আসুক। রাজনীতির এই ইগল লড়াই যেন সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ না করে তোলে। আমাদের কাম্য একটাই, দেশে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিরা ক্ষমতায় আসে। পরিশেষে আমি এটাই বলবো, রাজনীতির এই দাবা খেলায় এখন সবাই যার যার মতো গুটি চালাচ্ছে।
তারেক রহমানের ফিরে আসা, জামাতের আমিরের লন্ডন সফর আর নির্বাচনের তফসিল নিয়ে এই টানাপোড়েন সবকিছুই একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ কিনা তা আমাদের গভীরভাবে পর্যবেক্ষণে রাখতে হবে। আপনারা সচেতন থাকুন, কারণ আমাদের দেশের ভাগ্য এখন আমাদের হাতে। সবাই সুস্থ থাকুন, দেশের মঙ্গলের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।